আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের বড় ৩ বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করবেন। বিশ্লেষকরা বলছেন এর ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। রয়টার্সের খবরে বলা হয়েছে জানুয়ারির ২০ তারিখ দায়িত্ব নিয়েই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বেশ কিছু পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন। এর প্রথম শিকার হতে পারে ঔষধ শিল্প, বিশেষ করে ফেন্টানাইল, যার ফলে মুক্ত বাণিজ্য চুক্তি বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও অতিরিক্ত আরও ১০% কর আরোপ করতে পারেন তিনি। ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার ছিল পুট আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতি, যে কারণে তিনি নিজ দেশের ব্যবসায়ী ও উৎপাদনকারীদের সুবিধা দিতে অন্য দেশের পণ্য আমদানির ওপর বাড়তি কর আরোপ করবেন। ট্রাম্পের আগের মেয়াদেও একই প্রবণতা দেখা গেছে। সেবারও বিভিন্ন দেশের পণ্য আমদানিতে বাড়তি কর আরোপ করেছিলেন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল করেছে দেশটির একটি আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার মামলাটি বাতিল করেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান। এর ফলে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তখন তার বিরুদ্ধে কোনো ফেডারেল ফৌজদারি অভিযোগ থাকবে না। ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা এনেছিলেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। সোমবারই তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলাটি বাতিল করতে আদালতের প্রতি আহ্বান জানান। পরে ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান মামলাটি উইদাউট প্রেজুডিস বাতিল করে দেন, যার অর্থ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শেষ করার পরে অভিযোগগুলো পুনরায় দাখিল করা যেতে পারে। সোমবার ইসলামাবাদের আশপাশে সংঘর্ষ ও গণগ্রেফতারের পরও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্তে অটল রয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাদের বিকল্প ভেন্যুতে বিক্ষোভ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটিতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এই ঘটনায় ৪ জন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ প্যারাট্রুপার ও ২ পুলিশ সদস্য। এর ফলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। মঙ্গলবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকার ও বিরোধীদের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। রিপোর্টে বলা হয়েছে মঙ্গলবার ভোররাতে বিকল্প স্থানের বিক্ষোভের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পিটিআই এর সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গভীর রাতে পিটিআই নেতারা কারাগারে গিয়ে দেখা করেছেন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে। সোমবার থেকে রাজধানী অভিমুখে যাত্রা করেন সারা দেশের পিটিআই নেতাকর্মীরা। ইমরান খানের শেষ ডাক কর্মসূচি পালনের জন্য তারা গাড়িবহর নিয়ে রওনা দেন। কিন্তু বিরোধীদের কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে আদালত। নিরাপত্তা বাহিনী দিয়ে শহরটিকে দুর্গে রূপ দেয় সরকার। কিন্তু তারপরও পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে আসতে থাকেন। শহরের বাইরে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মকর্তা শহীদ নেওয়াজ গতকাল বলেন পুলিশ ইতোমধ্যে ইমরান খানের ৪,০০০ সমর্থককে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পার্লামেন্টের ৫ সদস্যও রয়েছেন। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে লেবাননে আবারও পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননের একটি শহরের কাছ থেকে রবিবার তারা হামলার মুখে সরে গেছে। এছাড়া উত্তর ইসরায়েলে বিভিন্ন সেনা স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা করা হয়েছে। আল মায়াদিন জানিয়েছে প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে দক্ষিণ লেবাননের আল বাদায়া শহরের কাছ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে দখলদার সেনারা। রবিবারের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা নজরদারি করে জানতে পারে শহরের উপকণ্ঠে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে সেনাদের একটি দল। তারা যে কোনো সময় শহরে প্রবেশ করতে পারে। এরপর সেই বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বাড়ির ভেতরে থাকা সব সেনা নিশ্চিতভাবে নিহত কিংবা আহত হয়েছে। এদিন বেশ কিছু রকেট হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের আকা শহরে অবস্থিত শারঘা ঘাঁটিতে হামলা চালানো হয়। এই ঘাঁটিতেই রয়েছে ইসরায়েলি বাহিনীর গোলানি ব্রিগেডের সদর দফতর।
কয়েকদিন আগে গোলানির সদর দফতরে বড় ধরনের হামলা চালিয়েছে যোদ্ধারা। ইসরায়েলের নাহারিয়া শহরেও রকেট হামলা করা হয়েছে। শহরটিতে রকেট হামলায় এক নারী গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া দেইর মিমাস কাফর কিলা এলাকায় অবস্থান নেওয়া সেনাদের ওপর হামলা হয়েছে আভিভিম ও মেরন ইহুদি বসতিতে। পরপর 2 দফা হামলা হয় মেরন বসতিতে। আল মালিকিয়া ও সোমেরা বসতিতেও সেনাদের অবস্থান নেয়া ভবন লক্ষ্য করে হামলা করা হয়েছে। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, রবিবার ইসরায়েল অধিকৃত সিরিয়ান গোলান মালভূমিতেও সেনা অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এদিন প্রথমবারের মতো হামলা হয়েছে ফোরাম ক্যাম্প ঘাঁটিতে। এবারের যুদ্ধে এই প্রথম ফোরান ক্যাম্পে হামলা করল হিজবুল্লাহ। ঘাঁটিতে রয়েছে ৭১তম সাঁজোয়া ব্রিগেডের হেডকোয়ার্টার ও একটি ট্যাঙ্ক গোলার গুদাম। এক ঝাঁক রকেট দিয়ে ঘাঁটিতে হামলা চালায় হিজবুল্লাহ। সব মিলে রবিবার দিনভর মোট ১৪ দফা হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠনটি। গাজা উপত্যকায় যুদ্ধের ৪১৬তম দিন ছিল রবিবার। এদিন উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের ওপর 4টি অপারেশন চালিয়েছে হামাস যোদ্ধারা। এসব অপারেশনে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস ও অন্তত কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, সকাল ৭টা৪৫ দিনের প্রথম অপারেশনটি চালায় যোদ্ধাদের একটি ইউনিট। ইহুদিবাদী সেনাদের 10 জনের একটি দল বেইত লাহিয়া এলাকার একটি বাড়িতে অবস্থান করছে জানতে পেরে তাদের উপর মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। অতর্কিত হামলায় সেনাদলটির বেশিরভাগ সদস্য নিহত অথবা আহত হয়েছে। এর কিছুক্ষণ পর একই এলাকায় কাঁধে বহনযোগ্য রকেটের সাহায্যে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এরপর বেলা 1টার দিকে উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডসের সাথে মিলে নেতজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে মর্টার হামলা চালানো হয়। দিনের শেষ হামলাটি হয়েছে বেলা 3টায় গাজা সিটিতে। 10 জনের একটি ইহুদিবাদী সেনা দলের ওপর অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে হামলা চালিয়েছেন আল কাসামের যোদ্ধারা। হামলায় সেনাদলটির সদস্যরা নিশ্চিতভাবেই হতাহত হয়েছে। গাজা উপত্যকার প্রতিরোধ যুদ্ধের 1 বছর 2 মাস হতে চললেও এখনও দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। ইসরায়েল এই দুটি সংগঠনকে নির্মূল করতে চেষ্টা করলেও এখনও সফল হয়নি, বরং প্রতিদিনই প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের উপর হামলা করছে। গাজা যুদ্ধে গত 14 মাসে ইসরায়েলি বাহিনী প্রচুর সেনা ও ট্যাঙ্ক সাঁজোয়া যান হারিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। সোমবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক বৈঠকে এই কথা বলেন খামেনি। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এর 3 দিন পর প্রথম এই প্রসঙ্গে কথা বলেন খামেনি। আইসিসির বিচারকেরা বলেছেন, নেতানিয়াহু ও তার সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত যে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা গাজা উপত্যকায় ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা সহ ইচ্ছাকৃত সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। আধা সামরিক বাহিনী ইরানের রেভলিউশনারি গার্ডসের শাখা বাসিজের একটি অনুষ্ঠানে খামেনি বলেন, আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, তবে তা যথেষ্ট নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানালেও মূলত আইসিসির সেই আদেশ দেওয়ার ক্ষমতা নেই। তারপরও খামেনি বলেন, এ ধরনের অপরাধী নেতাকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। আইন অনুযায়ী আইসিসি কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারেন না, কাউকে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড দিতে পারেন এই আদালত। তবে বিশেষ ক্ষেত্রে কোনো অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। বিচারের আগে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করায় নেতানিয়াহুর চলাফেরা কার্যত সীমিত হয়ে পড়েছে, কারণ আইসিসির 124টি সদস্য রাষ্ট্রের যে কোনো একটি তাদের ভূখণ্ডে তাকে গ্রেফতার করতে বাধ্য। ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভার এই চুক্তি অনুমোদনের জন্য বৈঠক করার কথা রয়েছে। এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিবিসি জানিয়েছে 60 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে।
এমন হলে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না। এর আগে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনেক আলোচনা হলেও সংঘর্ষ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সোমবার লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা অব্যাহত ছিল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও লেবাননের বৈরুত সহ বিভিন্ন স্থানে থাকা হিজবুল্লাহর ঘাঁটি ও অস্ত্র ভান্ডার টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, চুক্তির আওতায় ইসরায়েল ও হিজবুল্লাহর খালি করা এলাকায় লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হয়েছেন, আর লেবাননের ডেপুটি স্পিকার এলিয়াস বাউ সাআব জানিয়েছেন, যুদ্ধবিরতিতে এখন আর গুরুতর কোনো বাধা নেই। কোন পক্ষ যুদ্ধবিরতির চুক্তি পর্যবেক্ষণ করবে এটি নিয়ে আগে বিরোধ ছিল, তবে 5টি দেশের একটি কমিটি গঠনের মাধ্যমে তারও সমাধান হয়েছে। এই কমিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হবে এবং এতে ফ্রান্স অন্তর্ভুক্ত থাকবে। তবে ইসরায়েলের দাবি, যদি হিজবুল্লাহ লিটানি নদীর দক্ষিণে ফিরে আসে বা আক্রমণের প্রস্তুতি নেয়, তবে তারা পুনরায় সেখানে অভিযান চালাবে। এই শর্তটিতে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের কিছুটা আপত্তি ছিল। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে একে গুরুতর ভুল বলে উল্লেখ করেছেন। তার মতে, বর্তমানে হিজবুল্লাহ সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, তাই তাদের ধ্বংস করার ঐতিহাসিক সুযোগটি মিস করা উচিত হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।